পোশাকের ক্রয়াদেশ 25% কমার আশঙ্কা রপ্তানিকারকদের। আইন শৃঙ্খলার উন্নতি ও বন্দরের গতি বাড়ানোর আহ্বান। নিত্যপণ্যের বাজারে এখনো স্বস্তি নেই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে 3 কৌশলে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। এফবিসিসিআই থেকে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন, 72 ঘন্টার আলটিমেটাম কর্মীদের। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে। আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বিদেশি ক্রেতাদের মধ্যে এখনো স্বস্তি না ফেরায় পোশাক শিল্পের ক্রয়াদেশ 20 থেকে 25% কমার আশঙ্কা করছেন রপ্তানিকারকরা। তবে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিলে এ অবস্থার উন্নতি হবে বলেও আশা তাদের। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি বিদেশি ক্রেতাদের দেশের ইতিবাচক পরিস্থিতি জানানোর আহ্বান অর্থনীতিবিদদের। বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। রপ্তানি আয়ের 85% আসে তৈরি পোশাক খাত থেকে। অন্তর্বর্তী সরকার গঠনের পর রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলো পুরোদমে উৎপাদনে ফিরেছে। পণ্য আমদানি রপ্তানিও স্বাভাবিক হচ্ছে। তবে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও পরবর্তী ঘটনায় এখনও বিদেশি ক্রেতাদের মধ্যে অনিশ্চয়তা কাজ করছে বলে জানান উদ্যোক্তারা। এমন পরিস্থিতিতে আগামী মৌসুমে ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কা করছেন তারা। স্বাভাবিক একটি পুলিশি কর্মকাণ্ডের মাধ্যমে নিরাপত্তা বিধান হচ্ছে, তখন কিন্তু বায়াররাও পূর্ণ মাত্রায় তারা যে অর্ডারগুলো দেন তা থেকে কিছুটা কম দিবেন, এটি স্বাভাবিক। অ্যাবাউট 20 থেকে 25% অর্ডার আমরা মনে করতেছি যে আমাদের হাতছাড়া হয়ে গেছে। অর্থাৎ যেগুলি এই আন্দোলনের আগে যে অর্ডারগুলি নিয়ে আমাদের সাথে কথা হচ্ছিল, আন্দোলনের সময় বা এর মধ্যে এগুলি প্লেস হওয়ার কথা ছিল, অর্ডার পাওয়ার কথা ছিল, সেগুলি কিন্তু আমরা এর মধ্যে পাই নাই। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, পোশাক শিল্প খাতে স্বস্তি আনতে দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে। ব্যাংকিং খাতের সংকট দূর করার পাশাপাশি আমদানি ও রপ্তানি বাধাগ্রস্ত করে এমন রাজস্ব নীতি বাতিল করার আহ্বান জানান তারা। চিফ অ্যাডভাইজারের উচিত হবে যাতে বাংলাদেশের সাথে যাদের ব্যবসায়িক সম্পর্কটা সবচেয়ে প্রবল, তারা যাতে বাংলাদেশের এই পরিবর্তনটিকে ইতিবাচকভাবে দেখে কোনো ধরনের অনিশ্চয়তা বোধ না করেন। গ্যাস এবং বিদ্যুতের সংকট, সেটাকে সমাধান করা। তৃতীয়ত হচ্ছে ব্যাংকিং খাতের যে দুরবস্থা, অচল অবস্থা, যে সংকট, এই সংকট দূর করা। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গেল অর্থ বছরের প্রথম 11 মাসে 3,304 কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়, যা তার আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে 5% কম। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিত্যপণ্যের বাজারে এখনো মিলছে না স্বস্তি। এক পণ্যের দাম কমলে বাড়ছে অন্যটির। এতে সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন ভোক্তারা। নতুন সরকারের কাছে বাজারে স্বস্তি ফেরানোর আহ্বান তাদের। এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে 3 কৌশলে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। বাজারে ভোগ্যপণ্যের সংকট না থাকলেও কিনতে হচ্ছে চড়া দামে। গত কয়েক বছরে বাজার নিয়ন্ত্রণে কাজে আসেনি কোনো উদ্যোগ। অর্থ বছরের প্রথম মাসেই সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 11.66%। খাদ্য মূল্যস্ফীতি 14.10%। এমন পরিস্থিতিতে নতুন সরকারের কাছে স্বাভাবিক বাজার ব্যবস্থাপনার দাবি ভোক্তাদের। সরকার তো এখন ছোট পরিসরে মাত্র শুরু করেছে, তো বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ দিচ্ছি যে কিছু পণ্যের দাম হঠাৎ 150-60 করে কমে গেছে। হয়তো তাদেরকে সময় দিতে হবে। আশা করি ভালো করবেন, আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন এবং অন্যান্য যাবতীয় বিষয়গুলো আশা করি ভালো করবেন। সরকার পরিবর্তনের পর বাজারে কমেছে চাঁদাবাজি, তদারকি করছে সাধারণ ছাত্ররাও। এতে কিছুটা কমেছে সবজিসহ মুরগির দাম। মূল্যস্ফীতি কমাতে পণ্যের উৎপাদন বৃদ্ধি, সরবরাহ ঠিক রাখা ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে জোর দিচ্ছে নতুন সরকার। উৎপাদনের ব্যাপারে যা যা করা দরকার, কৃষি মন্ত্রণালয়, শিল্প, এখানে সার, অন্যান্য জিনিস আছে কি কি ইনভলভ, তারপরে ইনপুট লাগবে, তারপর একটা বাজার যে যখন করবে তাদের যারা উৎপাদন করে তাদের সুবিধা অসুবিধাটা দেখবে। তবে আলটিমেটলি আপনার কাছে যেমন পৌঁছায় তখন সেই চেইনটা, মানে পুরো সাপ্লাই চেইনটাই তো ইনভলভ। বিশেষজ্ঞরা বলছেন, নতুন বাংলাদেশ নির্মাণে মূল্যস্ফীতির লাগাম টানার বিকল্প নেই।
আগের সরকারগুলো বা রাজনৈতিক সরকারগুলো যে পদক্ষেপগুলো শক্ত হাতে নিতে পারেনি, এই বর্তমান সরকার যদি এই পদক্ষেপগুলো শক্ত হাতে গ্রহণ করতে পারে, বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং মনিটরিং এবং সাপ্লাই চেইন এবং চাঁদাবাজির ব্যাপারটা যেটা বললাম, এগুলো যদি শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি না কমার আমি কোনো কারণ দেখি না। এটাই আমাদের সবার প্রত্যাশা থাকবে বর্তমান সরকারের কাছে। সার্বিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার তদারকির পাশাপাশি টিসিবি, ওএমএস সহ সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলু, পেঁয়াজ এবং সবজির দাম বেশি নেওয়ার অভিযোগে রাজধানীতে 3টি দোকানকে ৩,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার সকালে রাজধানীর হাতিরপুল বাজারে এই অভিযান করা হয়। ভোক্তা অধিদপ্তরের সাথে বাজার পরিদর্শনে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, বাজারে দোকানিরা কোনো রসিদ ছাড়া পণ্য সরবরাহ করেছিলেন। তবে খুচরা ব্যবসায়ীদের দাবি, পাইকাররা তাদের কোনো পাকা রসিদ দেয় না। ক্রেতারা অভিযোগ করেন, অভিযানের সময় দাম কমানো হয়, পরে আবার বেড়ে যায়। এদিকে ভোক্তা অধিদপ্তরে আরও জনবল বাড়িয়ে বাজার তদারকি বাড়ানোর দাবি জানায় শিক্ষার্থীরা। কাঁচামালের কোনো স্লিপ দেয় না, এই কারণে বলছি যে কারণ বাজার আপনারা ঠিক করেন, কারণ বাজার স্লিপ দিতে বাধ্য করেন। এটা কখনোই কম বলে না। এই যে আপনারা ফাইন করে গেলেন, এই পাবলিকের কাছ থেকে নিবে। 1 কেজিতে 20 থেকে 30 টাকা করে লাভ করার প্রবণতা লক্ষ্য করলাম এবং এর সপক্ষে তারা কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারে নাই। এজন্য আমরা 3টি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক জরিমানা আরোপ করেছি এবং বাজারে কাঁচা সবজির যে মূল্য, সেখানে প্রত্যেক কেজিতে 10 টাকা করে কমানোর পর ওনাদের যৌক্তিক লাভ থাকছে এবং এখানে 10 টাকা করে। এবারে সপ্তাহের শেয়ার বাজারের খবর। শেখ হাসিনা সরকারের পতনের পর শেয়ার বাজারে বড় উলম্ফন দেখা যায়। এরপর গত সপ্তাহে সংশোধনের মধ্যে দিয়ে গেলেও বাজার মূলধন বেড়েছে 5,000 কোটি টাকার বেশি। এ সময় ডিএসইতে প্রধান সূচক কমে 21 পয়েন্ট, লেনদেন হয় 6,421 কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 230 পয়েন্ট। বিদায়ী সপ্তাহে 5 কার্যদিবসের মধ্যে 3 দিন সূচক কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। প্রধান সূচক ডিএসইএক্স 21 পয়েন্ট কমে অবস্থান করছে 5,903 পয়েন্টে। সপ্তাহ জুড়ে ডিএসইতে লেনদেন হয় 6,421 কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে 3,072 কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে 7,08,964 কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে 5,051 কোটি টাকা। বিদায়ী সপ্তাহে হাতবদলে অংশ নেয়া 398টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 105টির, কমেছে 278টি এবং অপরিবর্তিত রয়েছে 15টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম গ্রামীণ ফোন, দ্বিতীয় ব্র্যাক ব্যাংক, তৃতীয় অবস্থানে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম ইসলামিক ফাইন্যান্স, দ্বিতীয় প্রগতি ইন্স্যুরেন্স, তৃতীয় অবস্থানে ফিনিক্স ইন্স্যুরেন্স। অন্যদিকে বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 230 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 17,001 পয়েন্টে। সপ্তাহ জুড়ে লেনদেন হয় 95 কোটি টাকা। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই থেকে চাকরিচ্যুতদের পুনর্বহলের দাবি জানিয়েছে কর্মকর্তা কর্মচারীরা। একই সঙ্গে যৌক্তিক দাবি আদায়ে ব্যবসায়ী সংগঠনটিকে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তারা। শনিবার রাজধানীর ফেডারেশন ভবনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে দাবি জানানো হয়। এ সময় তারা আরও বলেন, 2020 সালে করোনার কারণে জনজীবনে মারাত্মক সংকট নেমে আসে। সেই দুর্যোগময় মুহূর্তে এফবিসিসিআইয়ের তৎকালীন বোর্ড দলীয়করণের নামে 62 জন কর্মীকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করানো হয়। প্রাপ্য সার্ভিস বেনিফিট থেকেও বঞ্চিত করা হয়। বেআইনিভাবে চাকরিচ্যুত এবং পাওনা না পাওয়ায় অনেকে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। এমন পরিস্থিতিতে সবাইকে চাকরিতে পুনর্বহাল ও পাওনা পরিশোধের দাবি জানান তারা। পরে স্মারকলিপি দিয়ে দেন বর্তমান সভাপতি বরাবর। একটা শোকজ নোটিশ বন্ধ নেই, কি অপরাধে আমাদের এভাবে আমরা বাচ্চা কাচ্চা সবাই তো এই চাকরির উপরেই তো আমরা নির্ভর করে বাচ্চা কাচ্চা স্কুলে কলেজে ভর্তি করছি। ঘর ভাড়া আমরা কি দিয়ে চলি বলেন? টোটাল পাওনা তার মাত্র 1/4, 25% মাত্র 25 ভাগ টাকা দিয়ে আমাদেরকে বিদায় করে দেওয়া হয়। এখন আমাদের দাবি, আমাদেরকে যেহেতু অন্যায়ভাবে কোনো রকমের অভিযোগ ছাড়া সম্পূর্ণ অন্যায়ভাবে জোরপূর্বক আমাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, আমরা এখন পুনর্বহাল চাই।
গ্যাসের অভাবে টানা কয়েক মাস ধরে দেশের 3টি ইউরিয়া সার কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। এর মধ্যে একটি কারখানায় গত জানুয়ারি থেকে এবং বাকি দুটিতে মার্চ থেকে উৎপাদন বন্ধ রয়েছে। প্রায় 9 মাস ধরে বন্ধ চট্টগ্রামের ইউরিয়া ফার্টিলাইজার কারখানা। এতে ব্যাহত হচ্ছে ইউরিয়া ও অ্যামোনিয়া সারের উৎপাদন। কর্তৃপক্ষ বলছে, গত 1 বছর ধরে নানা কারণে পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় বন্ধ রয়েছে কারখানাটি। 2023 সালের ফেব্রুয়ারিতে গ্যাস সংকটের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদনও বন্ধ হয়ে যায়। এতে প্রতিদিন 1200 টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে, আর্থিক হিসেবে যার মূল্য 3 কোটি টাকা। একই কারণে 7 মাস ধরে বন্ধ জামালপুরের যমুনা সার কারখানার উৎপাদন। এতে কৃষিকাজের চাহিদা অনুসারে ইউরিয়া সার সরবরাহ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশের বিভিন্ন জেলায় সপ্তাহের ব্যবধানে 160 থেকে 180 টাকা পর্যন্ত বেড়েছে কাঁচামরিচের দাম। বাজারে বিভিন্ন সবজির দাম যখন কিছুটা কমতির দিকে, তখন কাঁচামরিচের চড়া দাম নিয়ে বিপাকে ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন, বর্ষায় মরিচের চাষে ক্ষতির পাশাপাশি আমদানি কমায় বেড়েছে দাম। হঠাৎ করে দেশের বিভিন্ন বাজারে বেড়েছে কাঁচামরিচের অস্বাভাবিক দাম। পাবনায় একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে 130 থেকে 140 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 320 টাকায়। মরিচের দামে এমন অস্থিরতায় হতাশ ক্রেতারা। তাদের অভিযোগ, নিয়মিত বাজার তদারকি ও মূল্য তালিকা না থাকার কারণে কিছুতেই বাজার নিয়ন্ত্রণ হচ্ছে না। কাঁচামরিচ কিনতে আসলাম বাজারে, তখন ছিল হচ্ছে 180 টাকা কেজি। হঠাৎ করে 2 দিন পর আজকে কাঁচামরিচ কিনতে এসে দেখি 320 টাকা কেজি। এটা যদি তারা একটু তত্ত্বাবধান করে সেভাবে, আমার মনে হয় দাম কমে যাবে। ঠাকুরগাঁওয়ে 2 দিনের ব্যবধানে কেজিতে 160 থেকে 180 টাকা পর্যন্ত বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 340 থেকে 360 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, এলসি না থাকার কারণে তাদের আমদানি কমে গেছে। আমাদের দেশে প্রোডাকশন অনেক কম হওয়ার কারণে বহির্বিশ্বের থেকে যদি না আমদানি করা হয়, এই কারণেই মরিচের বাজারটা আসলে ঊর্ধ্বমুখী হয়ে আছে। একই কথা বলছেন চুয়াডাঙ্গা ও ফরিদপুরের ব্যবসায়ীরা। তাদের দাবি, আমদানি করা হলে আবারও কমতে শুরু করবে কাঁচামরিচের দাম। চাষিরা কাঁচা ঝাল তুলতে পারছে না, কাঁচা ঝাল সেরকম ধরছে না, যার কারণে বাজারে সাপ্লাই কম। এই কারণে কাঁচা ঝালের মূল্যটা 1 সপ্তাহের ব্যবধানে এরকম বেড়ে গিয়েছে। মরিচের দাম হলো বেশি, আমদানি খুব কম। তারপরে কয়েকদিন বৃষ্টিও নামছে, তারপরে তো আপনার এলসি যে মরিচটা আসতো, ওই মরিচ তো আপনার বর্তমানে আসে না। তবে ভিন্ন চিত্র দেখা গেছে বগুড়াতেও। 2 দিন আগেও কাঁচামরিচের দাম কেজিতে অন্তত 90 টাকা বেড়ে বিক্রি হয় 400 টাকা দরে। তবে শনিবার কেজিতে 60 টাকা কমে বিক্রি হয়েছে 320 টাকায়। গতকাল বিক্রি করছিলাম আপনার হচ্ছে 100 টাকা 90 টাকা পোয়া, আজকে যা বিক্রি হচ্ছে 80 টাকা থেকে 70 টাকা পোয়া পর্যন্ত। আমদানিকারকরা জানান, সরকারি ছুটির কারণে স্থলবন্দরে পণ্য খালাস বন্ধ ছিল। তবে সরবরাহ স্বাভাবিক হলে 2-1 দিনের মধ্যে কাঁচামরিচের দাম আরও কমে আসবে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রমিক সংকট মোকাবেলায় আধুনিক যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণে আগ্রহী হয়ে উঠেছেন মেহেরপুরের চাষিরা। অল্প সময় আর কম খরচে চারা রোপণ করা যায় বলে এই পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা কৃষি বিভাগের। মেহেরপুরের বেশিরভাগ কৃষি জমিতে এখনো হাতে হাতে ধানের চারা রোপণ করেন চাষিরা। 1 বিঘা জমিতে কাজ করেন 4 জন শ্রমিক, খরচ হয় প্রায় 2000 টাকা। তবে অনেক কৃষক এখন আধুনিক যন্ত্রের মাধ্যমে চারা রোপণে আগ্রহী হয়ে উঠেছেন। কৃষকরা জানান, এই পদ্ধতিতে খরচ হয় 700 থেকে 800 টাকা, সময় লাগে 1 ঘন্টারও কম। হাতে লাগালে যেখানে খরচ হয় 2000 টাকা বিঘি, এবং রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ধান লাগালে 600 থেকে 700 টাকা দিয়ে ধান লাগানো যায়। 1200 টাকা আমাদের সেভ হয়েছে 1 বিঘা জমি, আর সময় লাগে আধা ঘন্টা। আর এই ছিল অর্থনীতি স্বাধীনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।